অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব আসলে ছিল পাশাপাশি যেই সমস্ত কমিশনগুলো তারা ফর্ম করেছে, ইনকোয়ারি কমিশন ফর এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, পাশাপাশি মানবাধিকার কমিশনটা গঠন করা, যেটা কিন্তু হয়নি। একটা মহলের চাপ তাদের কাছে আসলে রয়েই গেছে আমার মনে হচ্ছে, যে চাপটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি এখনো। এবং প্রায়োরিটি আমার মনে হয়েছে যে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে সেই তাগাদাটা বা সেটা কি অনুভব করেনি তারা, যে যেটার জন্য তাদেরকে আসলে গঠন করা হয়েছিল মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এবং বিচারের দাবিতে জুলাইয়ের এই আত্মত্যাগের পরে, সেই জিনিসটা আসলে ক্ষমতায় যাওয়ার পরে বা বসার পরে সেই জিনিসটার পরিবর্তনটা হয়ে যায়। আরেকটা যেটা আমি বলতে চাই যে আমাদের ইনকোয়ারি আর ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কতটা স্বাধীনতা পাবে আমরা যেই খসড়া আইনটার দ্বারা সামনের মানবাধিকার কমিশনটা গঠন করতে চাচ্ছি। বিকজ আমরা দেখতে পাচ্ছি এখনকার যে ইনকোয়ারি কমিশনটা গঠন করা হয়েছে জন্য আমাদের জাস্টিস সাহেব আছেন আমাদের সাথে, তারা কিন্তু আনুমানিক 1 বছর কাজ করছেন এবং তাদেরকে কতটুকু এখতিয়ার বা স্বাধীনতা দেওয়া হয়েছে ইনকোয়ারি করার জন্য, এবং কোন কোন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছেন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে আসলে জানার পরেও এই মানবাধিকার লঙ্ঘনে কারা জড়িত ছিল বা তাদের এগেনস্টে কী দরকার সেটা করা সম্ভব হয়নি। তো এই প্রভাবশালী মহলের চাপ, যেটা রাজনৈতিক বলেন এবং প্রাতিষ্ঠানিক চাপ, সেই চাপটা কিন্তু রয়ে গেছে, এখনও আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। তারপরে আমরা বলবো যে মানবাধিকার কমিশন গঠনের ক্ষেত্রে যে লোকবল বা যে আর্থিক অ্যারেঞ্জমেন্টের কথা বলা হচ্ছে, সেটা কি সাফিসিয়েন্ট কিনা। কারণ যখন ইনকোয়ারি কমিশন করছিল তখন এই 5 জন দ্বারা আসলে 1850 নাম্বার অফ কেসেস যেগুলো এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, সেগুলোকে সাপোর্টিভ ব্যাকআপ দেওয়ার মতো কোনো ক্যাপাবিলিটি তাদের ছিল না এবং এখনও নেই। তো সেই মানবাধিকার কমিশন যে গঠন করা যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে এই লোকবলের ক্ষেত্রে এবং আর্থিক নিশ্চয়তাটা আমরা কতটুকু পাচ্ছি এই খসড়া আইনে।